জানালার ভারী পর্দার ফাঁক দিয়ে রূপলি আবার এক ফালি আলো এসে পড়েছে স্বাদের বিছানায়। স্বাদের ঘুমটা হঠাৎই ভেঙে গেল। বিছানার পাশটা খালি। মুহূর্তেই স্বাদের বুকের ভিতরটা ছ্যাদ করে উঠল। গতকালের ভয়াবহ স্মৃতি, হামজার ডেরা, সেই জঙ্গল, ফালাকের হারিয়ে যাওয়া, সব কিছু এক নিমেষে মস্তিষ্কে ঝিলিক দিয়ে গেল। স্বাদ ধরফর করে উঠে বসল। পিঠের জখমটা টান লাগায় একটা যন্ত্রণাকাতর শব্দ করল, কিন্তু সেদিকে ওর খেয়াল নেই। অস্থির চোখে রুমের চারপাশটা দেখল। ঠিক তখনই ওর নজর গেল রুমের জানালার পাশের কোণটিতে। সেখানে জায়নামাজ বিছিয়ে শান্ত হয়ে বসে আছে ফালাক। মাথায় একটা বড় ওড়না খুব যত্ন করে জড়ানো, যা মুখমণ্ডলকে এক অপার্থিব আবরণে ঢেকে রেখেছে। ফালাক ফজরের নামাজ পড়ছে। ওর চোখ দুটো বন্ধ, ঠোঁট দুটো খুব ধীর লয়ে নড়ছে। স্বাদের মনে হলো ফালাক যেন কোনো মানবী নয়, বরং স্বর্গ থেকে নেমে আসা কোনো নূর দেখছে। স্বাদ মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে রইল। ফালাকের এই রূপটা স্বাদের কাছে একদম নতুন। জানতো ফালাক নামাজ পড়ে, ফালাককে আগে কখনো লক্ষ্য করেনি এইভাবে সে। ফালাক যখন মোনাজাতের জন্য হাত তুলল, স্পষ্ট দেখতে পেল ফালাকের বন্ধ চোখের কোণ দিয়ে গড়িয়ে পড়ছে নোনা জল। হে আল্লাহ, তুমি ওনাকে সুস্থ করে দাও, ওনার সব জখম আমার শরীরে দিয়ে দাও, কিন্তু ওনাকে আর কোনো দিন যন্ত্রণায় ফেলো না। নামাজ শেষ করে ফালাক জায়নামাজ ভাঁজ করতে যাচ্ছিল, তখনই দেখল সাদ বিছানায় বসে ওর দিকেই তাকিয়ে আছে। ফালাক কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ল। ওনাটা আরও কিছুটা টেনে ঠিক করে সাদের কাছে এগিয়ে এলো। ঘুম ভেঙে গেল আপনার? পিঠে কি খুব ব্যথা করছে? ওষুধটা এনে দিই। সাদ কোনো কথা বলল না। সাদ তখনও এক দৃষ্টিতে ফালাকের দিকে তাকিয়ে। ফালাক কিছুটা অপ্রস্তুত হয়ে নিচু স্বরে জিজ্ঞাসা করল, চা বানিয়ে দেব? আপনি তো এত সকালে ওঠেন না সাধারণত, আজ হঠাৎ খুব ভোরে জেগে গেলেন যে? সাদ জানালার বাইরে ঝাপসা আলোটার দিকে তাকালো। গলার স্বর কিছুটা ভারী। ঘুম ভেঙে গেল। ফালাক আর কোনো কথা না বাড়িয়ে ধীর পায়ে রুম থেকে নিচে নেমে এলো। ফালাক রান্নাঘরে ঢুকে চুলাটা জ্বালালো। খুব যত্ন করে চা বানাতে লাগলো। সাদ কড়া চা পছন্দ করে, চিনি থাকবে একদম সামান্য। ফালাক কেটলিতে পানি ফুটিয়ে তাতে আদা আর এলাচ দিল। আদার ঝাঁঝালো ঘ্রাণ রান্নাঘর জুড়ে ছড়িয়ে পড়ল। এরপর পরিমাপ মতো চা পাতা দিয়ে লিকারটা যখন গাঢ় খয়েরি রং ধারণ করলো, তখন কাপে ঢেলে দিল। ওপর থেকে সামান্য দুধের স্বর আর একদম এক চিমটি চিনি মিশিয়ে চাটা তৈরি করলো ফালাক। ট্রের উপরে চায়ের কাপ সাজিয়ে আবার ওপরে সাদের রুমের দিকে রওনা দিল। রুমে ঢুকে দেখলো সাদ বসে আছে, তবে হাতে ফালাক চায়ের ট্রেটা টি টেবিলের উপরে রাখলো। এই নিন চা। সাদ চায়ের কাপটা হাতে নিল। সাদের প্রতিদিনের রুটিন অনুযায়ী ও অনেক দেরিতে ঘুম থেকে ওঠে, তাই এই ভোরের আলোয় ধোয়া ওঠা চায়ের স্বাদ ওর কাছে একদম নতুন। আমি নিচে যাচ্ছি। সাদ মাথা নাড়ল। ফালাক ট্রেটা নিয়ে রুম থেকে বেরিয়ে গেল। সাদের শান্ত আর স্বাভাবিক আচরণ ফালাককে এক অদ্ভুত স্বস্তি দিচ্ছে। চায়ের কাপ হাতে নিয়ে সাদ ধীর পায়ে বারান্দায় এসে দাঁড়ালো। ভোরের স্নিগ্ধ আলোয় চারপাশটা এক মায়াবী রূপ নিয়েছে। বাইরের ঠান্ডা বাতাস এক অন্যরকম সতেজতা দিচ্ছে। সাদ কাপে চুমুক দিতে যাবে, ঠিক তখনই ওর নজর গেল নিচে বাগানের দিকে। সেখানে ফালাক খুব মনোযোগ দিয়ে ছোট ছোট চারা গাছগুলোতে পানি দিচ্ছে। ভোরের বাতাসে অবাধ্য কয়েকটা চুল বারবার মুখে এসে পড়ছে, আর ফালাক হাত দিয়ে সেগুলো সরিয়ে দিচ্ছে। সাদ চায়ের কাপটা ঠোঁটের কাছে ধরে স্থির হয়ে গেল। ওপর থেকে বাগানটাকে একদম স্পষ্ট দেখা যায়। ফালাক একটা ঝর্ণা দিয়ে গাছে পানি দিচ্ছে। ফালাকের চোখে মুখে এক অদ্ভুত প্রশান্তি। ফালাক একটা গোলাপ গাছের কাছে গিয়ে থামল। পরম মমতায় ফুলটা একটু ছুঁয়ে দেখল। সাদের মনে হলো ফালাক নিজেই যেন ওই বাগানের সবচেয়ে সুন্দর ফুল। সাদের গম্ভীর ঠোঁটের কোণে সেই খুব সূক্ষ্ম একটা হাসি রেখা ফুটে উঠল। চা শেষ হয়ে এলো, কিন্তু সাদের ওখান থেকে সরতে ইচ্ছে করে না। নিচে ফালাক আপন মনে বাগানে ব্যস্ত। এদিকে জানেও না যে ওপর থেকে একজোড়া গভীর চোখ ওকে পরখ করছে। সাদ বাড়িতে নেই। সেই যে কাটাছেঁড়া শরীর নিয়ে বেরিয়ে গেল, আর ফেরেনি। ফালাক বারবার ফোন করছে, কিন্তু ওপাশ থেকে শুধু যান্ত্রিক কণ্ঠস্বর ভেসে আসে, দুঃখিত, এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না।
ফালাক জানালার পাশে দাঁড়িয়ে বাইরের অন্ধকারের দিকে তাকিয়ে আছে। মনের ভেতরে এক দলা কান্না পাকিয়ে আসছে। রুমটা বড্ড ফাঁকা। সাদের জ্যাকেটটা এখনও সোফার একপাশে পড়ে আছে, যেখানের থেকে সাদের পারফিউমের হালকা ঘ্রাণ পাওয়া যাচ্ছে। ফালাক সেই জ্যাকেটটা বুকে জড়িয়ে ধরল। মনে হচ্ছে সাদ পাশে নেই, মানে ওর চারপাশের পৃথিবীটাই যেন স্থবির হয়ে গেছে। অন্ধকার রুমের নির্জনতায় ফালাকের চোখ ফেটে জল নামল। অস্ফুট স্বরে শোনা গেল, তুমি চোখের আড়াল হও, কাছে কিংবা দূরে রও, মনে রেখো আমি তোমার ছিলাম, এই মন তোমাকে দিলাম, এই প্রেম তোমাকে দিলাম। ফালাকের কান্না এখন বাঁধ ভাঙছে। সাধুকে কতটা আষ্টেপৃষ্টে জড়িয়ে নিয়েছে তা আজ হারিয়ে হারিয়ে টের পাচ্ছে। জানালার গ্রিলটা শক্ত করে ধরে আকাশের দিকে তাকিয়ে বলল, আল্লাহ, ওনাকে ফিরিয়ে দাও, আমি আর পারছি না। ওনার শাসন, ওনার রাগ সবই আমার সয়ে গেছে, শুধু এই শূন্যতা আমি সইতে পারছি না। রাতে ডাইনিং টেবিলে সবাই। সাত 2 দিন ধরে বাড়িতে নেই, কারো ফোন ধরছে না। ঠিক তখনই ওপরতলা থেকে শোরগোল করতে করতে সিঁড়ি দিয়ে দৌড়ে নেমে এলো ফারদিন, হাতে ফোন। মা, বাবা, বড় আব্বু, ভাবি, তাড়াতাড়ি দেখো কি হয়েছে, বিশ্বাস করতে পারবে না। ফারদিনের এমন উন্মাদের মতো আচরণ সবাই খাওয়া থামিয়ে উদ্বিগ্ন হয়ে পড়ল। সাদের বাবা ভ্রু কুঁচকে বললেন, কি হয়েছে, এইভাবে চিৎকার করছিস কেন? ফারদিন টেবিলের মাঝখানে মোবাইলটা রাখলো। স্ক্রিনে একটা লাইভ নিউজ ফিড চলছে। লন্ডনের এক জমকালো অডিটোরিয়ামে বিজনেস অ্যাওয়ার্ড 2026 প্রদান অনুষ্ঠান। সেখানে ঘোষণা করা হচ্ছে বছরের সেরা ব্যবসায়ীর নাম। স্পিকার থেকে ভেসে এলো, অ্যান্ড দ্য উইনার অফ দ্য বেস্ট বিজনেসম্যান অ্যাওয়ার্ড দিস ইয়ার ইজ মিস্টার আরহাম সাদ মির্জা। পুরো ডাইনিং টেবিলে যেন পাথরের মতন জমে গেল। স্ক্রিনে দেখা যাচ্ছে সাদ, সেই গম্ভীর কালো কোট পরা মানুষটি খুব শান্তভাবে পায়ে স্টেজে উঠে অ্যাওয়ার্ডটা গ্রহণ করছে। চিরচেনা আত্মবিশ্বাসী চাহনি, চোখে মুখে জয়ের নেশা। সবাই স্তব্ধ হয়ে তাকিয়ে রইল। সাদ যে লন্ডনে এত বড় একজন ব্যবসায়ী, এটা বাড়ির কারোর ধারণাতেই ছিল না। ঈশান বলল, বলেছিলাম না বড় আব্বু, ভাইয়া আমাদের গর্ব। মুখ ফুটে কিছু বলে না, কিন্তু ও যা করে সেটা কেউ কল্পনাও করতে পারে না। আমাদের ভাইয়া এখন গ্লোবাল আইকন। সাদের মায়ের চোখের কোণ দিয়ে জল গড়িয়ে পড়ল। তার ছেলে যে এত বড় সম্মানের অধিকারী হয়েছে, এটা দেখে মা হিসাবে বুকটা গর্বে ভরে গেল। তিনি আঁচলে মুখ ঢাকলেন। এদিকে সাদের বাবা স্তব্ধ হয়ে বসে আছেন। তিনি সবসময় সাদকে বকাঝকা করতেন, ওকে মাস্তান, উশৃঙ্খল বলে গালমন্দ করতেন। আজ নিজের ভুলটা বুঝতে পেরে তার চোখের ভিজে এলো। মনে মনে ভাবলেন, আমার ছেলেটা তিল তিল করে নিজেরই সাম্রাজ্য গড়েছে। ফালাক এক দৃষ্টে মোবাইলের স্ক্রিনের দিকে তাকিয়ে আছে। ভেতরটা এখন হাজারো আবেগের সংমিশ্রণ। সাদ মির্জা, ওর স্বামী, আজ বিশ্ব সেরা। এই খুশিতে ওর চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে। আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করলো মনে মনে সাদের এত বড় সাফল্য দেখে। সাদের বাবা সোফায় ধপ করে বসে পড়লেন। তার চশমাটা কাঁচটা ঝাপসা হয়ে এসছে। তিনি সব সময় ভাবতেন, সাদ যদি শুধু মারাপিট করত আর মস্তানি করেই তার জীবনটা নষ্ট করেছে। সাদের মা আঁচল দিয়ে চোখের জল মুছতে মুছতে হাসলেন। এক বুক গর্ব নিয়ে বললেন, ও তো ছোটবেলা থেকেই এরকম, কাউকে কিছু বুঝতে দেয় না, নিজের জেদ নিয়ে সব জয় করে নেয়। ভাইয়া তো আমাদের হিরো। বাড়িতে সব ভাই বোনেরা হইচই করল। জানলার বাইরে টেমস নদীর ধারের আলোক জল শহরটা দেখা যাচ্ছে। সাদ তীক্ষ্ণ মেধার গ্লোবাল বিজনেসম্যান। সাদ আয়নার সামনে দাঁড়িয়ে নিজের ড্রেস আপ ঠিক করছে। পরনে তার চারকোল ব্ল্যাক স্যুট, ভেতরে তুষার শুভ্র শার্ট আর কন্ট্রাস্ট গাঢ় নীল টাই। কবজিতে চিকচিক করছে রোলেক্সের লিমিটেড এডিশন ঘড়ি। ভেজা চুলগুলো ব্যাকব্রাশ করা, চোখে চিরচেনা গম্ভীর শীতলতা। পিঠের ব্যান্ডেজটা শুটের নিচে ঢাকা। শুটের পকেটে হাত দিয়ে করিডর দিয়ে হাঁটছে। কারো কাছে মাথা নচ করতে আসেনি, ও এসেছে জয় করতে। লন্ডনের ক্যানাডি ওয়ার্ক এলাকার সুউচ্চ কাজ ঘেরা অফিস বিল্ডিং,
লন্ডন হেডকোয়ার্টারে বিশাল লবি থেকে শুরু করে বোর্ডরুম পর্যন্ত সবখানে সাজানো হয়েছে নীল আর সাদা অর্কিড দিয়ে। অফিসের বিশাল কাচের দরজা ঠেলে ভেতরে পা রাখল আরহাম সাদ মির্জা। দুই পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা কয়েকশো ব্রিটিশ ও ইউরোপীয় এমপ্লয়ি সমস্বরে হাততালি দিয়ে উঠল। সাদের পরনে আজ নেভি ব্লু কালারের 3 পিস স্যুট, ভেতরে তুষার শুভ্র শার্ট আর টাইটা নিখুঁতভাবে সেটিং করা। হাঁটা চলায় এক ধরনের শিকারী আভিজাত্য। সাদ যখন কনফারেন্স হলের দিকে এগোচ্ছে, এক হাতে গোল্ডেন বিজনেস অ্যাওয়ার্ড, এমপ্লয়িদের তালি আর কংগ্রাচুলেশনস স্যার ধ্বনিতে পুরো অফিস মুখরিত। অফিসের ভাইস প্রেসিডেন্ট মিস্টার স্মিথ এগিয়ে এসে সাথে সাথে করমর্দন করলেন। সাদ মঞ্চের দিকে এগিয়ে গিয়ে মাইক্রোফোনের সামনে দাঁড়ালো। সাদের তীক্ষ্ণ চাহনি পুরো হলের উপরে একবার বুলিয়ে নিল। হলের সবাই পিনপতন নীরবতায় দাঁড়িয়ে আছে তাদের বসের কথা শোনার জন্য। থ্যাংক ইউ এভরিওয়ান। এই অ্যাওয়ার্ড শুধু আমার একার নয়, এটা আপনাদের সবার হার্ডওয়ার্কের ফসল। আমি সব সময় বলি, বিজনেস ইজ লাইক আ ওয়ার, আর যুদ্ধে কোনো সেকেন্ড পার্সন নেই। উই ওন দিস টাইম অ্যান্ড উই উইল কিপ ডুইং অ্যান্ড উই উইল কিপ উইনিং। পুরো হল আবার করতালিতে ভরে উঠল। সাদের ব্যক্তিগত সচিব লিসা এগিয়ে এসে হাতে একটা শ্যাম্পেইনের গ্লাস তুলে দিতে চাইল, কিন্তু সাদ হাত দিয়ে ইশারা করে সেটা মানা করল। সাদ এখন সেলিব্রেশনের মুডে নেই। ওর মাথায় এখন কেবল একটাই চিন্তা, অফিসের কাজগুলো দ্রুত গুছিয়ে ফেলা। সাদ কেবিনে ঢোকার পর সেখানে সারিবদ্ধভাবে ফাইল নিয়ে দাঁড়িয়ে আছে বড় বড় সব এক্সিকিউটিভরা। সাদ নিজের চেয়ারটায় বসে ল্যাপটপ খুলল। পরবর্তী কোয়ার্টারলি প্রজেক্টের আপডেট দাও, আর সিঙ্গাপুর ডিলটা কত দূর। সাদের এই প্রফেশনালিজম দেখে সবাই মুগ্ধ হয়ে গেছে অফিসের। বাইরের ব্যস্ত শহরটা তখন সন্ধ্যা নামার প্রস্তুতি নিচ্ছে। সাদ তার ল্যাপটপের সামনে বসে আছে। গত 3 ঘন্টা ধরে এক নাগারে কয়েকটা গুরুত্বপূর্ণ মিটিং সেরেছে, কিন্তু এখন ওর মন আর ফাইলে নেই। সাদ মাউসে কয়েকবার ক্লিক করে তার পার্সোনাল সিসিটিভি এক্সেসটি ওপেন করলো। স্ক্রিনটা কয়েকবার বাফারিং করার পর ঢাকার মির্জা বাড়ির অন্দরমহলটা ভেসে উঠল। সাদের চোখজোড়া যেন মুহূর্তেই শান্ত হয়ে এলো। 1000 মাইল দূরে থাকলেও এই প্রযুক্তির মাধ্যমে ও এখন ফালাকের ঠিক সামনে। সাদ দেখল ফালাক সিঁড়ি দিয়ে ধীর পায়ে নিচে নেমে আসছে। ওর পরনে একটা হালকা নীল রঙের সুতির শাড়ি। সাদ ল্যাপটপের সামনে হেলান দিয়ে বসলো। অফিসের কর্মচারীরা বাইরে থেকে দেখলে ভাববে তাদের বস কোনো কঠিন বিজনেস ডিল নিয়ে ভাবছে, কিন্তু কেউ জানে না সাদ মির্জা তখন তার জীবনের সবচাইতে দামি আমানতকে সিসিটিভিতে পাহারা দিচ্ছে। প্রতিটা মুহূর্তে ফালাকের নড়াচড়া, ওর দীর্ঘশ্বাস, এমনকি ওর ঠোঁট নাড়ানোর ভঙ্গিও সাদ খুব সূক্ষ্মভাবে খেয়াল করছে। আর মাত্র কয়েক ঘন্টা ফালাক লন্ডনের মেফেয়ার এলাকার একটি 3 তলা ভিক্টোরিয়ান স্টাইলের বাংলো। এটি সাদের ব্যক্তিগত আবাস। বাইরে টিপটিপ বৃষ্টি আর কনকনে ঠান্ডা বাতাস। বাংলোর ভেতরে সেন্ট্রাল হিটিংয়ের কারণে এক আরামদায়ক উষ্ণতা বিরাজ করছে। সাদের এই বাড়িটি ওর ব্যক্তিত্বের মতোই গম্ভীর। সব কিছু সাদা, ধূসর আর কালোর মিশেলে সাজানো। কোনো বাড়তি চাকচিক্য নেই, কেবল আভিজাত্য। বিশাল কিং সাইজ বেড, তার পাশে একটি ছোট স্টাডি টেবিল। টেবিলের উপরে সাদের ল্যাপটপ আর কিছু বিজনেস ফাইল এলোমেলো হয়ে পড়ে আছে। রুমের একদিকের পুরো দেয়ালটা কাচের, যেখান থেকে লন্ডনের রাতের আলো ঝলমলে রাস্তা দেখা যায়। সাদ তখন মাত্র অফিস থেকে ফিরেছে। পরনের কোটটা সোফায় ছুঁড়ে ফেলে দিয়ে শার্টের ওপরে 2টো বোতাম খুলে জানালার পাশে গিয়ে দাঁড়ালো। হাতে 1 কাপ ব্ল্যাক কফি। সাদের চোখে ক্লান্তি থাকলেও মস্তিষ্কে তখনও চলছে পরের দিনের বিজনেস ডিল। সাদ কফিতে একটা চুমুক দিয়ে আবার ল্যাপটপের সামনে বসলো। মাউস ক্লিক করে বাড়ির বেডরুমের সিসিটিভি ফুটেজটা বড় করলো। দেখলো ফালাক অঘরে ঘুমাচ্ছে। ফালাকের শান্ত মুখটা দেখে সাদের পাথরের মতো মনে এক অদ্ভুত শীতলতা নেমে এলো। সাদের যখন অনেক দিন করে খোঁজখবর থাকতো না, তখন সাদ আসলে লন্ডন এসে কাজ সামলাতো। সাদ ফালাককে দেখতে দেখতে ঘুমিয়ে গেল। পরের দিন সকালে ফালাক সিদ্ধান্ত নিল বাড়ি গিয়ে থেকে আসবে কদিন।
নিজের ব্যাগটা গুছিয়ে সাদের মায়ের রুমে গিয়ে দাঁড়ালো। মা, একটা কথা ছিল। কি হয়েছে মা? শরীর খারাপ লাগছে? না মা, আমি চাচ্ছিলাম যদি অনুমতি দেন তবে 2 দিনের জন্য ভাইয়ার বাড়ি থেকে ঘুরে আসতাম। মনটা খুব ছটফট করছে। সাদের মা দীর্ঘশ্বাস ফেললেন। ঠিক আছে মা, যাও একটু ঘুরে এসো। ফালাক ওর ভাইয়ার বাড়িতে পৌঁছালো। আরে ফালাক, তুই হঠাৎ এই সময় একা এসেছিস কেন? ফালাক একটা ম্লান হাসি দিয়ে ভিতরে ঢুকলো। ভাবি রান্নাঘর থেকে বেরিয়ে এলো। সাদের পার্সোনাল শেফ এসে ডাইনিং টেবিলে নাস্তা সাজিয়ে দিয়েছে। অভিজাতপূর্ণ ডাইনিং রুমে সাদ একাই বসে আছে, হাতে ট্যাব, যেখানে স্টক মার্কেটের খবর চলছে। খুব দ্রুত ব্রেকফাস্ট শেষ করে গ্যারেজে নামে। গ্যারেজে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে সাদের শখের গাড়িগুলো, রোলস রয়েস থেকে শুরু করে ল্যাম্বরগিনি। সাদ আজ বেছে নিল ওর প্রিয় ব্ল্যাক মার্সিডিজ বেঞ্জ। নিজেই ড্রাইভ করে অফিসের দিকে রওনা দিল। সাদ লিফট থেকে নামতেই পুরো ফ্লোরে এক অদ্ভুত নিস্তব্ধতা নেমে এলো। এমপ্লয়িরা দ্রুত নিজ নিজ ডেস্কে সোজা হয়ে বসল। নিজের কেবিনে ঢোকার আগেই সেক্রেটারি লিসা ফাইল হাতে পিছু নিল। গুড মর্নিং স্যার, আজকের শিডিউলে 3টে ইন্টারন্যাশনাল মিটিং আর বিকেলে একটা প্রেস কনফারেন্স আছে। সাদ চেয়ারে বসতে বসতে ল্যাপটপ অন করলো। চোখের দৃষ্টি এখন তীক্ষ্ণ। প্রেস কনফারেন্সটা 1/2 ঘন্টা এগিয়ে আনো, আর সিঙ্গাপুর ডিলের পেপারসগুলো এখনই টেবিলে চাই, কোনো ভুল যেন না হয়। সাদ কাজে ডুবে গেল। আসবাবপত্র থেকে শুরু করে পর্দার কাপড় সব কিছুই এখন দামি। মির্জাবাড়ির পাঠানো অর্থে তাদের অভাব নেই। আরে ফালাক, আমাদের রাজকুমারী এসেছে, আয় আয় ভেতরে আয়। সাদ আসেনি তাতে কি, তুই তো এসেছিস। ভাবি ফালাকের হাত ধরে ভেতরে নিয়ে গেলেন। ফালাক দেখলো সব বদলে গেছে, কিন্তু তার চোখ খুঁজছে সেই পুরনো দেয়ালটা, যেখানে ছোটবেলায় পেন্সিল দিয়ে হিজিবিজি কাটত। নিজের পুরনো ঘরের দিকে পা বাড়ালো। দরজাটা খুলতে ফালাক থমকে দাঁড়ালো। ঘরটা এখন অনেক সুন্দর করে সাজানো, কিন্তু এই ঘরেই তো কত রাত চোখের জল ফেলেছে। জানালার গ্রিলটা ধরতেই ওর মনে পড়ে গেল এখান থেকেই আকাশের তারা দেখে নিজের ভবিষ্যতের স্বপ্ন বুনত। অথচ ভাগ্যচক্রে ও আজ মির্জাবাড়ির বড় বউ। ফালাক বিছানায় বসল। ভাবি নাস্তা নিয়ে ঘরে ঢুকলেন। মিষ্টিটা খা ফালাক, তোর ভাইয়া একদম দামি দোকান থেকে এনেছে। ঘরটাতে ফালাক এখন একাই। ড্রয়িং রুম থেকে ভাইয়া আর ভাবির হাসাহাসির শব্দ আসছে। মির্জাবাড়ির পাঠানো টাকা ওদের জীবনটাকে কতটা পাল্টে দিয়েছে সেটা ভাবলেই ফালাকের অবাক লাগে। কিন্তু ফালাক আজ এসব নিয়ে ভাবছে না, চাচ্ছে নিজের মতো করে একটু সময় কাটাতে। ফালাক জানালার গ্রিল ধরে বাইরের অন্ধকার আকাশটার দিকে তাকিয়ে আছে। ছোটবেলার কত স্মৃতি এখানে। আলমারির থেকে একটা পুরনো ডায়েরি বের করলো। ধুলো মাখা পাতাগুলো উল্টাতে উল্টাতে ওর চোখে জল এলো। ওই ডায়েরির প্রতিটা পাতায় ছিল অনিশ্চয়তার গল্প। বাইরে ছিচি পোকার ডাক আর দৌড়ে ল্যাম্পপোস্টের আবছা আলো। এই ঘরেই কত রাত চোখের জল ফেলেছে, কত আকাশ পাতাল ভেবেছে। ভাইয়া ভাবি এখন ওকে সমীহ করে চলে, কিন্তু ফালাকের মনে পড়ে যাচ্ছে সেই দিনগুলোর কথা, যখন এই ঘরেই নিজেকে বড্ড একা আর অসহায় মনে হতো। লন্ডনের সময় তখন বিকেল, আর বাংলাদেশের ঘড়িতে রাত প্রায় 9টা। সাদ ল্যাপটপের ওপাশে এখনও মিটিংয়ে বুঁদ হয়ে আছে। চোখে মুখে ক্লান্তির ছাপ থাকলেও থামার নাম নেই। সাদা মাউস করিয়ে ড্রয়িং রুমে দেখল মা বসে আছেন, কিন্তু ফালাক নেই। বাগানটা জনশূন্য। সাদ অস্থির হয়ে ওঠে। ফালাক কোথায়? এতক্ষণ ধরে চেক করছে ফালাক কোথায়, আর এক মুহূর্তও দেরি করলো না। অফিসের ফাইল, মিটিং, লন্ডনের 1 কোটি টাকার সাম্রাজ্য, সব কিছু ওর কাছে এখন অর্থহীন হয়ে যাচ্ছে। ও ল্যাপটপটা সপাটে বন্ধ করলো। সাদ দ্রুত পায়ে কেবিন থেকে বেরিয়ে লিসাকে চেঁচিয়ে ডাকলো, লিসা, ক্যান্সেল এভরিথিং। আমার প্রাইভেট জেট রেডি করো, আমি এখনই ফিরছি। লিসা হতভম্ব হয়ে বলল, বাট স্যার, কালকে সকালে ব্রিটিশ মেয়রের সাথে আপনার ডিনার, আপনি এখন গেলে সব ডিল ভেস্তে যাবে। সাদ লিসার দিকে এমন এক অগ্নিদৃষ্টিতে তাকালো যে লিসা 2 পা পিছিয়ে গেল। দ্য গেট সেট রেডি।
পুকুরের শান্ত জলরাশি। ফালাক পুকুর ঘাটে সিঁড়িতে বসে অনেকক্ষণ স্মৃতি রোমন্থন করল। ছেলেবেলায় কতবার এই পুকুরে ঝাঁপ দিয়ে ভাইয়ার বকুনি খেয়েছে, কত লুকোচুরি খেলা এই ঘাটে। আজ অনেক দিন পর সেই পুরনো দিনগুলোতে ছুতে ইচ্ছে হলো ওর। ফালাক ধীর পায়ে পুকুরের শীতল জলে নামলো। পানির ছোঁয়া লাগতেই শরীরে সব ক্লান্তি যেন নিমেষে উধাও হয়ে গেল। আপন মনে ডুব দিচ্ছে। ফালাক যখন পানি থেকে মাথা তুলল, ও লম্বা ভেজা চুলগুলো পিঠ বেয়ে গড়িয়ে পড়ছে, চোখের পাতা ভেজা, মুখটা শুভ্র দেখাচ্ছে। দুই হাত দিয়ে মুখ মুছে একটা দীর্ঘশ্বাস ফেলল। ঠিক তখনই ওর মনে হলো ঘাটের উপর কেউ একজন স্থির হয়ে দাঁড়িয়ে আছে। ফালাক সচকিত হয়ে তাকালো। মুহূর্তেই হৃদস্পন্দন যেন থমকে গেল। পুকুর ঘাটের একদম মাথায় দাঁড়িয়ে আছে এক দীর্ঘদেহী পুরুষ। পরনে কালো স্যুট, সাদা শার্টের বোতাম খোলা। সাদ মির্জা। ব্ল্যাক স্যুটে সাদকে এই পুকুর ঘাটে বড্ড বেমানান, অনেকটা অলৌকিক কোনো দৃশ্যের মতো লাগছে। ফালাক কাঁপা কাঁপা ঠোঁটে শুধু এইটুকুই বলতে পারল, আপনি আপনি এখানে? সাদ কোনো উত্তর দিল না। কপালে ভাঁজ, চোখ দুটো লাল হয়ে আছে, হয়তো নির্ঘুম ফ্লাইটের ক্লান্তিতে। ফালাকের ভাঁজ ভেজা শরীরটার দিকে একবার তাকিয়ে বরফ শীতল গলায় শুধু দুটো শব্দ উচ্চারণ করল, বাড়ি চল। ফালাকের মাথায় তখন হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। লন্ডন থেকে মানুষটা হুট করে জাদুমন্ত্রের মতো এখানে কিভাবে উদয় হলো? কিন্তু সাদের থমথমে মুখ দেখে প্রশ্নগুলো গলার কাছেই তলা পাকিয়ে গেল। ফালাক ধীর পায়ে পানি থেকে উঠে সিঁড়িতে এসে দাঁড়ায়। সাদ এক দৃষ্টিতে ফালাকের দিকে তাকিয়ে রইল। ফালাকের মুখটা দেখা মাত্রই সাদের বুকের ভেতরের দাউ দাউ করা অস্থিরতা যেন এক নিমেষে শান্ত হয়ে এলো। যাকে খুঁজছিল সে ওর সামনেই আছে, নিরাপদ আর জীবন্ত। ফালাক মাথা নিচু করে বাড়ির দিকে হাঁটা দিল, আর পেছনে ছায়ার মতো অনুসরণ করলো সাদ। বাড়ির উঠোনে পা রাখতেই ভাইয়া আর ভাবি থতমত খেয়ে গেলেন। সাদ মির্জা তাদের উঠোনে দাঁড়িয়ে, এটা যেন তাদের কাছে কোনো আকাশ কুসুম কল্পনা। আপনি এখানে? বসুন বসুন, ওগো একটা চেয়ার আনো তাড়াতাড়ি। ফালাকের ভাই তড়ি ঘড়ি করে একটা বারান্দার একটা চেয়ার এগিয়ে দিলেন। সাদ কোনো কথা না বলে ধপ করে চেয়ারটায় বসে পড়ল। ফালাকের ভাবি ফালাককে ইশারায় ভেতরে পাঠালেন। ফালাক জানে সাদ এখানে বেশিক্ষণ থাকবে না, আসার ধরনই বলে দিচ্ছে ফালাককে নিতে এসেছে। ফালাক ঘরে ঢুকে দ্রুত ভেজা শাড়িটা বদলে নিল, একটা নতুন নীল রঙের সুতির শাড়ি জড়িয়ে চুলগুলো একটু মুছে নিল। ফালাক দ্রুত ওর ব্যাগটা গুছিয়ে নিল। ও জানে সাদকে বেশিক্ষণ বসিয়ে রাখা যাবে না। গুছিয়ে নিয়ে যখন বারান্দায় এলো, দেখলো ভাইয়া আর ভাবি সাদের সামনে নানান পদের আপ্যায়ন সাজিয়ে দিয়েছে, পিঠা, গুড় আর চা। কিন্তু সাদ সেদিকে ফিরেও তাকাচ্ছে না, চোখ শুধু ঘরের দরজার দিকে স্থির ছিল। ফালাককে ব্যাগ হাতে বের হতে দেখে সাদ উঠে দাঁড়ালো। ভাইয়া ও ভাবির দিকে আর একবারও ফিরে তাকালো না, সরাসরি গাড়ির চাবিটা হাতে নিয়ে ফালাকের দিকে এগিয়ে এলো। হয়েছে, ব্যাগ দাও আমার কাছে। সাদ ব্যাগটা একরকম ছিনিয়ে নিয়েই বাইরের দিকে পা বাড়ালো। ফালাক শুধু পিছন ফিরে ভাইয়ার ভাবিকে একটা ম্লান বিদায়ী হাসি দিল। গাড়িতে ওঠার পর সাদ ড্রাইভ শুরু করলো। পুরো রাস্তা নিস্তব্ধ। ফালাক আর চোখে দেখল সাদ এক হাত দিয়ে স্টিয়ারিং ধরেছে আর অন্য হাত দিয়ে সিগারেট খাচ্ছে। সাদ এক হাতে ফালাকের ব্যাগ আর অন্য হাতে ফালাকের এক হাত শক্ত করে ধরে ড্রয়িং রুমে ঢুকলো। তখন সাদের মা সোফায় বসে তসবি পড়ছিলেন। ছেলেকে দেখা মাত্রই তার হাত থেকে তসবিটা খসে গেল। সাদ, তুই না লন্ডনে ছিলি? আর ফালাক, তুই ওকে নিয়ে কখন আসলি? সবাই অবাক। লন্ডন থেকে এই 10-12 ঘন্টার জার্নি করে ছেলেটা হুট করে এইভাবে উদয় হবে, তাও ফালাককে সাথে নিয়ে। কেউ এটা কল্পনাও করেনি। সাদ কোনো কৈফিয়ত দিল না। ওর চোয়াল তখনও শক্ত। শুধু নিচু স্বরে বলল, সব পরে বলছি মা, আপাতত ঘরে যাচ্ছি। ঠিক তখনই ওপরতলা থেকে সাদের ভাই বোনেরা ফরদিন, ঈশান, আয়ান শোরগোল করতে করতে সিঁড়ি দিয়ে নেমে এলো। আরে বড় ভাইয়া, তুমি কখন এলে? আর ভাবিকেও নিয়ে এসেছো? আরে ভাই, তুই বুঝিস না কেন? ভাইয়ার আসল অ্যাওয়ার্ড তো ভাবি। ছোট ভাইদের এই রসিকতায়
ড্রয়িং রুমের গুমোট ভাবটা একটু হালকা হলো। বড়রা কিছু মুখে না বললেও মনে মনে সবাই বুঝে নিলেন সাদ যতই কঠোর হোক না কেন এই ছোট্ট মেয়েটার অনুপস্থিতি ওকে কতটা অস্থির করে তোলে। তাড়াতাড়ি বুঝতে পারছেন সেটা। সাদের বাবা মুচকি হেসে মনে মনে ভাবলেন ছেলেটা বড় হয়েছে ঠিকই, কিন্তু ওর জেদ আর ভালোবাসা আজও সেই আগের মতোই পাগলাটে রয়ে গেছে। সাদ কাউকে কোনো কথা না বলার সুযোগ না দিয়ে ফালাককে একরকম টেনেই ওপরে নিজেদের রুমের দিকে নিয়ে গেল। ফালাক লক্ষ্য করলো পুরোটা সময় সাদ একবারও ওর হাত ছাড়েনি। বাড়ির সবার সেই অর্থপূর্ণ হাসি আর ফিসফিসানি ফালাকের কানে আসছিল ঠিকই, সাদের গম্ভীর মুখের দিকে তাকিয়ে কিছু বলতে সাহস পেল না। রুমে ঢুকেই সাদ সপাটে দরজাটা বন্ধ করে দিল। সাদ কোটটা খুলে সোফায় ছুঁড়ে ফেলে দিল। তারপরে ফালাকের দিকে ঘুরে তাকায়। ফালাক আলমারির পাশে আড়ষ্ট হয়ে দাঁড়িয়েছিল। সাদের দীর্ঘ দেহের ছায়া ফালাকের উপরে পড়তেই ফালাক একটু কুঁকড়ে গেল। সাদ ফালাকের একদম মুখোমুখি এসে দাঁড়ায়। ফালাকের নাকে তখন সাদের দামি পারফিউমের একটা মিশ্র ঘ্রাণ আসছে। ফালাক মুখ তুলে কিছু বলতে যাবে, তার আগেই সাদ কোনো কথা বলার সুযোগ না দিয়ে এক ঝটকায় ফালাকের কোমর জড়িয়ে ধরল। পর মুহূর্তেই ফালাক অনুভব করলো সাদের ঠোঁটছোড়া ফালাকের ঠোঁটের উপরে চেপে বসেছে। মুহূর্তের জন্যই ফালাকের পৃথিবীটা যেন বনবন করে ঘুরে উঠল। বাকরুদ্ধ, স্তব্ধ। সাদের চুম্বনে কোনো রাগ ছিল না, ছিল কয়েক হাজার মাইল দূরত্বের হাহাকার। ফালাক অনুভব করছে সাদের হাতের মুঠো ফালাকের পিঠে আরও শক্ত হচ্ছে। সাদ যখন ফালাককে ছাড়ল, ফালাক তখনও হাঁপাচ্ছে। ফালাক টলমল পায়ে পিছন থেকে সরে গিয়ে বিছানায় বসে পড়ল। হৃৎপিণ্ডটা বিট করছে খুব। ফালাক ড্রেসিং টেবিলের আয়নায় নিজের লাল হয়ে যাওয়া মুখটার দিকে তাকিয়ে রইল। মনে মনে ভাবছে এই পাগলাটে স্বামী নিয়ে যাবেটা কোথায়।